ভারী বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। তেহরানের পর এবার কোম শহরে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, শোভাযাত্রায় অংশ নিতে লাখো ভক্ত অনুরাগীর ঢল। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামে টানা ও ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতার কবলে নগরীর বিভিন্ন নিচু এলাকা। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে পানি জমে যায় চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, মুরাদপুর, ১৬ শহর, ২ নম্বর গেট সহ বেশ কয়েকটি এলাকায়। কোথাও গোড়ালি, কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে যায় সড়ক। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও অফিসগামীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা পানি নিষ্কাশনে কাজ করছে, তবে বৃষ্টি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে আমরা অফিস আসতে পারি না, বাসা বাড়িতে যেতে পারি না। মানে পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত, এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। এই তো আমি আসছি কর্নার থেকে আসছি, হালি শহরের ওখানে কয়েক জায়গায় এরকম একই অবস্থা, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, গাড়ি উল্টো দিকে যেতে হচ্ছে। এখানে তো গাড়ি নিয়ে আসা যাচ্ছে না। দ্রুত পানি যাতে নিষ্কাশন হয়ে যায়, আমরা যাতে নির্বিঘ্নভাবে অফিস করতে পারি, বাসায় যাতায়াত করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং পানি কি ইতোমধ্যে নামতে শুরু করেছে কিনা এবং পানি নামতে ঠিক কতক্ষণ লাগতে পারে? পুরবী, আবহাওয়ার যে খবর সেই খবর অনুযায়ী কিন্তু আসলে এখন পর্যন্ত দেওয়ার মতো ভালো কোনো খবর নেই। মেঘের অবস্থাও কিন্তু বেশ খারাপ এবং মুষলধারে যে বৃষ্টি, সেই বৃষ্টিটি শুরু হয়েছে। এবং আমরা এর আগের লাইভে দেখিয়েছিলাম চট্টগ্রামের যে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে কিন্তু একেবারে পানিতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল, মানুষের যে দুর্ভোগ সেটিও কিন্তু আসলে চরমে গিয়ে ঠেকেছিল। এবং এই মুহূর্তে আমরা কাতালগঞ্জে রয়েছি এবং কাতালগঞ্জ স্বাভাবিকভাবেই নিচু এলাকা, এবং এই নিচু এলাকার ফলশ্রুতিতে অত্র এলাকার যারা আসলে বাসা বাড়িতে রয়েছেন এবং নিচু এলাকার যেই ভবনগুলো রয়েছে নিচতলাও কিন্তু আসলে পানির নিচে ডুবেছে এবং মানুষের যেই জীবনযাত্রা সেটি স্বাভাবিকভাবেই কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা খানিকক্ষণ আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এই জায়গাটি আসলে ভিজিট করেছেন। তিনি আমাদেরকে যেমনটি বললেন যে আশপাশের যেই নালাগুলো রয়েছে তিনি তার পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের দিয়ে কিন্তু নালাগুলো আসলে ইতিমধ্যে পরিষ্কারের যে কার্যক্রম সেটি আসলে শুরু করে দিয়েছেন। এবং আশ্বাসের খবর যেটি শুনিয়েছেন সেটি হলো তিনি যেহেতু বলছেন যে স্বাভাবিকভাবে নালার যেই ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো তিনি তুলে ফেলছেন এবং বৃষ্টি যেহেতু থামার নয় এবং থামার কোনো উপলক্ষ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, ফলত বলা যাচ্ছে যে পানি যে নামার বিষয়টি সেটি এখন পর্যন্ত সেটি নিয়ে এখন পর্যন্ত আশার সঞ্চার হয়নি এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। এবং আবহাওয়া অধিদপ্তরের যে খবর সেই খবর অনুযায়ী চট্টগ্রামে এই পর্যন্ত ৩৩০ মিলিমিটার বৃষ্টিপাতের আসলে রেকর্ড করা হয়েছে, যেটি স্বাভাবিকভাবে চট্টগ্রামের ইতিহাসে একটি রেকর্ড হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র দাবি করছেন। এবং তিনি যেটি বলছেন যে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে জলাবদ্ধতা বা জলজটের সৃষ্টি না হলেও নিচু এলাকাগুলোতে যেহেতু পানি জমে গিয়েছে এবং মানুষ স্বাভাবিকভাবেই কষ্টে বা ভোগান্তিতে আছে। সকাল থেকেই আমরা শুরু থেকেই দেখাচ্ছি আসলে অফিসগামী মানুষরা স্বাভাবিকভাবেই বেশ কষ্টে পড়েছেন এবং রাস্তায় যানবাহনের সংখ্যা কমে গেছে এবং গণপরিবহন থেকে শুরু করে সবখানেই আসলে স্বাভাবিকভাবে আমরা মানুষের ভোগান্তি দেখতে পেয়েছি। এবং চট্টগ্রামের পতেঙ্গায় কিন্তু একটি সড়ক ধসের খবরও কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে এখন পর্যন্ত চট্টগ্রামে এই যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের ফলে কিন্তু পাহাড় ধসে হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং যে এলাকাগুলোতে পানি রয়েছে সেখানে আমরা সিটি কর্পোরেশনের লোকদের দেখতে পাচ্ছি। তো এই ছিল চট্টগ্রামের জলজটের সর্বশেষ খবরাখবর। পুরবী, ধন্যবাদ রিফাত। চট্টগ্রামের বিস্তারিত জানছিলাম আপনার থেকে। অব্যাহত ভারী বর্ষণে বান্দরবানে আগামী 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের কারণে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি বেড়েছে। আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষেধ থাকবে। আপাতত কোনো পর্যটক আটকা নেই এসব এলাকায়। এদিকে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণায় ফিরতে শুরু করেছে পর্যটকরা। ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় রাঙামাটির পশ্চিম লেলাঘোনা এলাকায় গাছ পড়ে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, এ বিষয়ে প্রশাসন কি বলছে আর এখন আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন? গতকাল থেকে কিন্তু রাঙ্গামাটিতে আপনার মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে যেসব ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেসব ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা মাইকিং করে যেসব লোকজন ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, ঘরবাড়ি রয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয়তে নিয়ে আসার জন্য তাদের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় রাঙ্গামাটি এলাকাতে প্রায় 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এই পর্যন্ত এইসব আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু খোলা হলো। এইসব আশ্রয় কেন্দ্রগুলোতে যেসব ঝুঁকিপূর্ণ এলাকাতে লোকজন বসবাস করছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো এসে পৌঁছেনি। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু সকালের দিকে রাঙ্গামাটি জেলার বাঘাচুরি যে একটি উপজেলা রয়েছে, এই বাঘাচুরি উপজেলার পশ্চিম লেলাঘোনাতে একটি গাছ প্রবল বৃষ্টির কারণে একটি গাছ ভেঙে পড়ে। ওই গাছ ভেঙে পড়ার পর লক্ষ্মী বিলাস চাকমা নামে একজন এই গাছের নিচে চাপা পড়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যে নিহত হয়েছে তার পরিবারের সাথে তারা যোগাযোগ করেছে এবং তার পরিবারদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। তাছাড়া রাঙ্গামাটি জেলার যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে, যেমন আপনার লংগুদু, জুরাছড়ি এবং বিলাইছড়ি সহ অন্যান্য উপজেলাগুলোতে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে সেখানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে যেসব লোকজন সেখানে রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায় তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে গত 17 সালে কিন্তু রাঙ্গামাটিতে পাহাড় ধসে 120 জনের প্রাণহানি ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এবারে যাতে এই ধরনের বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 4 জন আহত হয়েছেন। হামলার বিচার দাবিতে সাভার মডেল থানা ঘেরাও করে এনসিপির নেতাকর্মীরা। সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাসে এই কর্মসূচি থেকে সরে আসেন তারা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা ও সরকারি দলের দিকে আঙুল তোলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে পুলিশ সুপার বলছেন, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সাভার থানা রোডে পদযাত্রা শেষে রাত 9:30টার দিকে ঈদগাহ মাঠে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। মঞ্চে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ স্থানীয় নেতাকর্মীরা। ঢাকা জেলার আহ্বায়ক নাবিলা তাসনিদের বক্তব্যের মাঝেই মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। দিক বিদিক ছোটাছুটি শুরু করেন নেতাকর্মীরা। বিস্ফোরণের ঘটনায় অন্তত 4 জন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। আমার কোনো হুঁশ ছিল না, আমি কোনোভাবেই বাইরে বের হয়ে দেখি যে আমার পা রক্তাক্ত অবস্থায় ব্লিডিংয়ে একদম লাল হয়ে গেছে। 4 জন পেশেন্ট পাইছে আর কি, তার মধ্যে একজন ছিল একটু গুরুতর, তার পায়ের যে আঘাতটা ছিল সেটা একটু গুরুতর ছিল আর কি। তাদের আমরা প্রাইমারি এখান থেকে ট্রিটমেন্ট দিয়ে আমাদের ওটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি। ককটেল বিস্ফোরণের পর সমাবেশ স্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমাবেশ সংক্ষিপ্ত করে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। বলেন, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় সন্ত্রাসীরা এমন সাহস পেয়েছে। আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। আমরা এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, কারা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। আমরা এর বিচার চাই। সমাবেশ শেষে এনসিপি নেতারা মিছিল নিয়ে সাভার মডেল থানা ঘেরাও করেন।
সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের আশ্বাসে থানা ঘেরাও কর্মসূচি থেকে সরে আসেন এনসিপি নেতারা। এই ঘটনায় মামলা দায়ের করেছে এনসিপি। পরে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, হামলা করে এনসিপি সারা দেশে পদযাত্রা কর্মসূচি বন্ধ করা যাবে না। শঙ্কা, নিরাপত্তা ঝুঁকি যে আছে এটা আজকে প্রমাণিত হলো। এখন সরকারের দায়িত্ব, সরকার কি গণতান্ত্রিক পথে যাবে নাকি অগণতান্ত্রিকভাবে বিরোধী দলকে তারা দমন পীড়ন করবে বা সেখানে প্রশ্রয় দিবে, এটা সরকারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। সরকার দিক না দিক, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে আহতদের দেখতে যান ঢাকা জেলার পুলিশ সুপার। বলেন, বিস্ফোরণের ঘটনায় জড়িত যেই হোক না কেন তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কেন ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল এবং বিদ্যুৎ যাওয়ার পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি বিস্ফোরণটা ঘটেছে। সো এটাকে আমরা একটু, এই মোটিভটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছি। আমরা তদন্ত করে অবশ্যই দোষীদেরকে খুবই দ্রুত আইনের আওতায় আনব। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানের ৫৫ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলমের আইনজীবী বলেন, ৫৫ সংশোধনী ছিল একটি প্রতারণা, এটি পুরোপুরি বাতিল হওয়া উচিত। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চের টানা কয়েকদিন শুনানি হয়। নির্বাচনের আগে অতীতের মতো ৫৫ সংশোধনী নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না বলে শুনানি মুলতবি রাখে সর্বোচ্চ আদালত। এখন ফের নতুন করে শুনানি শুরু হলো। পৃথক দুটি রিট আবেদনে চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ৫৫ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে তা বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যায়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল করা হয়। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন চার্লস টিকেটেলারা। কোয়ার্টার ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে স্পেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় বেলজিয়াম। ম্যাচের ৯ মিনিটেই দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন ফরওয়ার্ড চার্লস টিকেটেলারা। বক্সের ভেতরে বল পেয়ে সহজেই তিনি পরাস্ত করেন মার্কিন গোলরক্ষককে। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। ৩১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে চোখ ধাঁধানো গোল করে ম্যাচে ১-১ সমতায় ফেরান মালিক টিলম্যান। তবে মার্কিনীদের সেই স্বস্তি স্থায়ী হয়নি ২ মিনিটও। ৩৩ মিনিটে বেলজিয়ামের হয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-১ করেন সেই চার্লস টিকেটেলারা। বিরতি থেকে ফিরেই গোলরক্ষকের ভুলে আরও একবার জালে দেখা পায় তারা। ম্যাচের অন্তিম মুহূর্তে লুকাকুর গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়ানরা। জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শহীদ সাব্বির ইসলামের স্ত্রী সন্তান এখন ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। নেত্রকোনায় নিজের ভিটে মাটি না থাকায় সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন সাব্বির ইসলামের স্ত্রী। এরই মধ্যে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে ৩ সন্তানের। অসহায় পরিবারটিকে সরকারি খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। শহীদের স্বীকৃতি মিলেছে ঠিকই, তবে ভাগ্য বদলায়নি পরিবারের। ভাড়া বাড়ির ছোট্ট এক কক্ষে অনাহারে অর্ধাহারে দিন কাটছে জুলাই আন্দোলনে নিহত সাব্বির ইসলামের স্ত্রী সন্তানদের। দুঃখ যেন পিছুই ছাড়ছে না তাদের। রাজধানীর আশুলিয়া থানার সামনে ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান কারখানা শ্রমিক সাব্বির ইসলাম। পরিবারের সদস্যদের ক্ষুধা মেটাতে না পেরে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন সাব্বির। পরে যোগ দেন আন্দোলনে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আন্দোলনের গুলি ছাত্র আন্দোলন করছে, গুলি ঢাকাইছে বাইফেল সাবার আশুলিয়া থানার সামনে। নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে জমি জমা না থাকায় সাব্বিরের কবর দেয়া হয় অন্যের বাড়িতে। টাকার অভাবে ৩ মেয়ে ও বুদ্ধি প্রতিবন্ধী ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশাপাশি দীর্ঘদিন বাড়ি ভাড়া দিতে না পেরে অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় সাব্বিরের স্ত্রী। আমি বাড়ি লাগা যাইছি, জায়গা বাসা আমার কিচ্ছু নাই। আমি লাশ আমার বাপের বাড়িতে মারিয়ে দিছি।
আমার তাহার মতন জায়গা নাই। আব্বু স্বপ্ন দেখতো, আব্বু বলতো অনেক অনেক পড়াশোনা করে অনেক বড় হব, এই সুযোগটাও এখন হারিয়ে ফেলছি। সবার তো সবকিছু হইলো, সবাই এমপি হইলো, সরকার হইলো, সবাই সবকিছু হইলো, তো আমগো কি হলো? আমরা বাপ হারাইলাম, এতিম হইলাম, আমরা পড়াশোনা ছাড়লাম। অসহায় পরিবারটিকে সরকারি খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। যে ফ্যামিলিটা এটা আসলে মানবের জীবন যাপন করতেছে, তাদের একটা বসত ভিটা পর্যন্ত নাই, বলতে গেলে এখন খোলা আকাশের নিচে এরা জীবন যাপন করে। এ ব্যাপারে আমার সরকারের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে একটা প্রত্যাশা হলো ওরা যাতে ঘর করার মতো, ঘর নির্মাণের মতো একটা জায়গা পায় এবং আর্থিক সহযোগিতা সরকারিভাবে আরো আর্থিক অনুদান পায়। জমিসহ ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুতই আমাদের সরকারের যে খাস জমি আছে সেগুলা বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করব। আর এছাড়াও তার পরিবারের জন্য যে ধরনের সাহায্য সহযোগিতা আমাদের সরকার থেকে দেয়া হয়েছে পূর্বে, বারো সামনে দেয়া যায় কিনা সে বিষয়ে আমরা খোঁজ নিয়ে সার্বিক সহযোগিতা করব। 2024 সালের জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী ও কারখানা শ্রমিক সহ শহীদ হন নেত্রকোনার 17 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কুমিল্লার হোমনা সাব রেজিস্ট্রি অফিসে চলছে একের পর এক অনিয়ম। দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে সমিতির প্রায় 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিভিন্ন দপ্তরে বিষয়টি লিখিতভাবে জানিয়েও প্রতিকার না পেয়ে হতাশ দলিল লেখকরা। কুমিল্লার হোমনা সাব রেজিস্ট্রি অফিস সম্প্রতি এই দপ্তর নিয়ে উঠেছে অনিয়মের নানা অভিযোগ, যার মূলে রয়েছেন দলিল লেখক সমিতির সভাপতি মিজানুর রহমান। তার বিরুদ্ধে দলিল জালিয়াতির মামলাও রয়েছে আদালতে এবং এসব নিয়ে অভিযোগ করেছেন খুদ দলিল লেখকরাই। 3-4 কোটি টাকার উপরে আমগো সমিতির হিসাব সে দেয় না, এটার জন্য একবার তার সাথে একটু গ্যাঞ্জাম হয়েছে, এখন সে অফিস দখল করে রাখাইতেছে। কল্যাণ ফান্ডের নাম দিয়ে আছে প্রায় 3700-3200 এরকম নিছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে 10 বছরে সমিতির কল্যাণ তহবিলের প্রায় 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগও মিজানুরের বিরুদ্ধে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দলিল লেখকদের নির্বাচিত কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় এমপির সুপারিশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন তিনি। ক্ষমতার বলে জালিয়াতি দলিল করার মাধ্যমে সে আইন মন্ত্রণালয়ের দরখাস্ত দেওয়া আছে, বরাবর আইজিআর অফিসও দরখাস্ত করা আছে। হোমনা দলিল লেখক সমিতি তার থেকে পরিত্রাণ চায়, তার থেকে মুক্তি চায়। তার যে অবৈধ কর্মকাণ্ড আছে সবগুলো থেকে আমরা সকলেই পরিত্রাণ চাই। সবই পরিবর্তন হলো, সে আবার এই সরকারের উপর, নেতৃবৃন্দের উপর ভর কইরা আবার সে ক্ষমতায় থাকবে, আমাদের হিসাব নিকাশের কোনো খবর নাই। তবে অভিযুক্ত মিজানুরের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার, কোনো অভিযোগেরই বিন্দুমাত্র সত্যতা নেই। আর জেলা রেজিস্ট্রার বলছেন অভিযোগ পাওয়া গেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যদি এমন কোনো বিন্দু পরিমাণ কোনো অভিযোগ সত্য প্রমাণ হয়, আইনগত যা বিচার হয় তা করবেন। আর মিথ্যা হইলে তাদেরকেও এটার জন্য কেন আমার নামে মিথ্যা অপবাদ দিল এটারও জন্য একটা প্রতিকার হয়। যদি মিজানুর রহমানের বিষয়ে এরকম অভিযোগ থাকে, বিষয়টা ক্ষতিগ্রস্ত যিনি, উনি আবেদন করলে আমরা বিষয়টা অবশ্যই তদন্ত করে এই মিজানের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। আগেও বহুবার এই সাব রেজিস্ট্রি অফিসে দলিলে অনিয়মের অভিযোগ উঠেছে, তবে প্রতিবারই অদৃশ্য কারণে তা ধামাচাপা পড়ে যায়। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। পবিত্র কোম শহরে অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির আরেক দফা জানাজা। সোমবার বিশেষ হেলিকপ্টারে করে খামেনি ও তার পরিবারের 4 সদস্যের কফিন পৌঁছায় শহরটিতে। ঐতিহাসিক জামকারান মসজিদে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। অংশ নেন লাখ লাখ ভক্ত অনুরাগী। চলছে অন্তিম যাত্রার পরবর্তী ধাপের আনুষ্ঠানিকতা। এর আগের দিন সোমবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয় বিশাল পথযাত্রা। গ্র্যান্ড মোসাল্লা থেকে ইনকিলাব স্কোয়ার হয়ে খামেনি পরিবারের মরদেহ নেওয়া হয় আজাদিয়া স্কোয়ারে। শোক র্যালিটি ঘিরে কানায় কানায় পূর্ণ হয়ে যায় তেহরান। আজ কোমে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে ইরাকের ঐতিহাসিক শহর নাজাফ ও কারবালায়। সেখানে আগামীকাল 2 দফায় জানাজার পর বৃহস্পতিবার জন্মস্থান ইরানের মাশহাদে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ আলীর মরদেহ। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়।
সোমবার নাবাতিয়ে এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ছুড়েছে ড্রোন। এতে নিহত হন 4 বেসামরিক নাগরিক। আশপাশের আরও 2টি এলাকায়ও চালিয়েছে ড্রোন হামলা। পাহাড়ের ওপর থেকে টানা গোলাবর্ষণও করেছে। কান্তারা, দেইর সিরান সহ 8 থেকে 10টি নতুন এলাকায় চালিয়েছে অভিযান। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত 16 লাখ মানুষ। যুদ্ধবিরতির পর প্রায় 6 লাখ মানুষ ঘরে ফেরার চেষ্টা করলেও আইডিএফ এর বাধায় সম্ভব হয়নি। হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় 90,000 বাড়িঘর। গত মার্চ থেকে চলমান আগ্রাসনে দেশটিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 4,300, আহত প্রায় 13,000। দর্শক, এই ছিল যমুনা নিউজে।